5 আগস্ট 2024। স্থান ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার গেট সংলগ্ন যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক। নিরস্ত্র একদল বিক্ষোভকারীর ওপর গুলি চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলেই মারা গেলেন একজন। যুদ্ধক্ষেত্র নয়, এটি একটি আন্দোলন দমনের দৃশ্য। নেত্র নিউজ ও বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ শতাধিক ভিডিও ফুটেজ, ছবি এবং অন্তত 10 জন প্রত্যক্ষদর্শীর বক্তব্যের সূত্র ধরে ঘটনাটি বিশ্লেষণ করার চেষ্টা করেছে। কিভাবে এবং কোন পরিস্থিতিতে সেদিন গুলি করা হয়েছিল, কারা গুলি করেছিল এবং মারা যাওয়া ব্যক্তিটি কে ছিলেন। ভোর থেকেই সেদিন ঢাকার পরিস্থিতি থমথমে। বেলা গড়ানোর সাথে সাথেই বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন ঢাকাবাসী। ব্যতিক্রম ছিল না যমুনা ফিউচার পার্কের সামনের প্রগতি সরণি ও বসুন্ধরা আবাসিক এলাকা প্রবেশের মূল সড়ক সংলগ্ন এলাকাও। সেনাবাহিনী প্রধান ফটক বন্ধ করে দেয়ায় প্রগতি সরণিতে উঠতে পারছিলেন না বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা বারবার ট্রাই করছিল যে রাস্তায় নামার জন্য, কিন্তু যখনই রাস্তায় তারা নামতে যায় তখনই ফায়ার করা হচ্ছিল অথবা চেষ্টা করা হচ্ছিল তাদেরকে সরাই দেওয়ার জন্য। তবে সকাল 10টার পর থেকে প্রায় 150 মানুষের একটি মিছিল কুড়িল চৌরাস্তা থেকে এসে জড়ো হয় যমুনা ফিউচার পার্কের প্রবেশপথে। সেনাবাহিনীর সাজোয়া যান ও সশস্ত্র সদস্যরা তখন বিক্ষোভকারীদের থেকে প্রায় 400 মিটার দূরে বসুন্ধরা আবাসিকের প্রধান ফটক বরাবর দাঁড়িয়ে। ঘটনাস্থলে থাকা একাধিক বিক্ষোভকারী ও সাংবাদিকের মোবাইলে তোলা ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজনের হাতে ছোট ছোট লাঠি থাকলেও বিক্ষোভকারীদের প্রায় সবাই খালি হাতে রাস্তায় নেমেছেন। থেমে থেমে স্লোগান দিচ্ছেন হাসিনা সরকারের বিরুদ্ধে। বেলা প্রায় 11:30টার দিকে হঠাৎ ফাঁকা গুলি করতে করতে স্লোগানরত বিক্ষোভকারীদের দিকে এগিয়ে আসে সেনা সদস্যরা। হঠাৎ রাইফেলের গুলির শব্দ শোনা যায়। সেনা সদস্যের গুলি ছোড়ার দৃশ্যটি উপস্থিত একজন সাংবাদিক সহ একাধিক মোবাইল ক্যামেরায় ধরা পড়ে। আমার নাম মোহাম্মদ ফাহাদ হোসেন বাবু। 17 তারিখ থেকে আমরা আন্দোলনে ছিলাম দলীয়ভাবে, বিএমপি করি। যখন 5 আগস্ট সকালবেলা প্রায় 150 লোক ওইখানে একটা অবস্থান নিয়ে আনিছে বসুন্ধরা যমুনা গেটের সামনে। আমরা যখন আস্তে আস্তে একটু মুভ করতেছিলাম ওদের দিকে, তো আমরা তখন এতটুকু বিশ্বাস ছিল যে আর্মি গুলি করবে না, যেহেতু আর্মির চিফ আগে ব্রিফ করছিল যে সাধারণ মানুষকে গুলি করে মারা যাবে না। তো এই বিশ্বাস নিয়েই আমরা দাঁড়ায় ছিলাম 150 লোক। আমি তখন একবারে সামনে ছিলাম। সবাই ফার্স্টে গানগুলা উপরের দিকে দিয়ে ফাঁকা ফায়ার দিল। ফাঁকা ফায়ার দিয়েই দিয়েছে দৌড় আমাদের দিকে। তো একজন আর্মি কী করলো, দাঁড়াইয়া কোনো একজনের মাথায় টার্গেট কইরাই গুলিটা কইরা দিছে, উনি স্পটে ডেড। এই ফুটেজ যাচাই করেছে নেত্র নিউজ ও বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ। গুলি ছোড়ার সাথে সাথেই বিক্ষোভকারীদের একজন উপুর হয়ে রাস্তায় পড়ে গেছেন। তার মাথার চারপাশে ছড়িয়ে পড়ছে লাল রক্ত। ঘটনাস্থলে থাকা অনেকেই তখনও ঘটনাটি বুঝে উঠতে পারেননি। বিক্ষোভরত সামনের সারির অনেকেই তখনও ছুটে আসা সেনা সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে হাত নেড়ে নেড়ে কিছু বলার চেষ্টা করছেন। এবার আরও কয়েকটি গুলির শব্দ। কয়েক সেকেন্ডের ব্যবধানে নারী শিশু নির্বিশেষে জনতার ওপর লাঠি নিয়ে চড়াও হন সেনা সদস্যরা। পেছনে থাকা অনেকে এবার মাটিতে পড়ে থাকা রক্তাক্ত দেহটি দেখে দৌড়ে সরে যান। লাঠিচার্জের মুখে বিক্ষোভকারীরা দৌড়ে আশ্রয় নেন আশেপাশের গলিতে। গুগল ম্যাপে এবং সরেজমিনে গিয়ে দেখা গেছে 100 মিটারেরও কম দূরত্ব থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।
প্রথম গুলিবিদ্ধ ব্যক্তিটির নাম সাইফুল হাসান। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখান থেকে দুপুরে সাইফুলের লাশ গ্রহণ করেন স্ত্রী রুনা পারভিন। ময়নাতদন্ত ছাড়াই সাইফুলের লাশ নিজের জিম্মায় নেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মাথার ডান দিকে বন্দুকের গুলির আঘাতে হওয়া ইনজুরির কথা। বেসরকারি চাকরিজীবী সাইফুল টঙ্গীতে পরিবার নিয়ে থাকলেও তার কর্মস্থল ছিল কুড়িল বিশ্ব রোডের যমুনা ফিচার পার্ক এলাকায়। জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে তিনি নিয়মিত বাসায় না গিয়ে কর্মস্থলেই থাকতেন। পরিবারকে না জানিয়েই অংশ নিয়েছিলেন জুলাই বিক্ষোভে। সে ভিজিটের নাম করে কয়েকদিন বাইরে ছিল, মিছিলে যাবে দেখা। পরে 9:30টার দিকে ফোন আসছে, ফোন করছে ও আমাকে নিজেই। তো তখন আমার সাথে প্রায় 33 মিনিট কথা বলছে, বাচ্চাদের কথা এগুলো বলছে ওদেরকে বাইরে যাইতে দিও না, করো না। তো আমি বললাম তুমি কবে আসবা? তো বললো আমি 2-1 দিনের মধ্যে আসবো। ফোনটা রেখে শুধু বাচ্চাদের জন্য 2 ভাইয়ের জন্য দুটো করে 4টা পরোটা বানাইছি আমি। তো রুমে আমার ছোট ছেলে বলছে, আম্মু তোমার ফোনে অনেকগুলো ফোন আসছে, একটা আননোন নাম্বারে। বলতেছে যে ফোন করে যে মা আপনি সাইফুলের তো গুলি লাগছে অমুক জায়গায়, তো তোমাকে তো একটু আসতে হবে। তা আমি বললাম কি বলেন আপনি, কোথায় গুলি লাগলো? ওর সাথে আমি এখনই কথা বললাম। কিন্তু বিক্ষোভকারীদের ওপর সেদিন কেন গুলি করা হয়েছিল? তারা কি সেনাবাহিনীর সদস্যদের জন্য হুমকি হয়ে উঠেছিলেন? একাধিক ক্যামেরা তোলা ফুটেজ বিশ্লেষণে দেখা যাচ্ছে গুলি করার আগে বিক্ষোভকারীরা মোটেও আগ্রাসী ছিলেন না, বরং সেনাবাহিনীর উপস্থিতি তাদেরকে আশ্বস্ত করছিল এবং তারা সেনাবাহিনীর পক্ষে স্লোগানও দিচ্ছিলেন। বিপরীতে সেনা সদস্যদেরই আক্রমণাত্মক অবস্থানে দেখা গেছে। নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে কেবল স্লোগান দেয়া একদল নিরস্ত্র মানুষের ওপর অন্তত 300 মিটার দূর থেকে তেড়ে এসে গুলি করেন তারা। এর মধ্যে অন্তত একটি গুলি করা হয় একজন বিক্ষোভকারীর মাথা লক্ষ্য করে। একজন কর্মকর্তার নির্দেশে একজন সৈনিক গুলিটি করেন দাঁড়িয়ে, কাঁধে বন্দুক রেখে। ঘটনাস্থলে সেনাবাহিনীর এই দলটির আচরণ কতটা আইনসম্মত ছিল এ বিষয়ে জানার জন্য একাধিক সাবেক সেনা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও কেউ সাক্ষাৎকার দিতে রাজি হননি। তবে ঘটনাটির একাধিক ভিডিও দেখে দায়িত্বরত একজন মেজর নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এখানে বিনা উস্কানিতে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। সেনাবাহিনীর রুলস অব এঙ্গেজমেন্ট মোতাবেক যদি কোনো সহিংস মব তৈরি হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর জীবনহানির আশঙ্কা থাকে, তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুধুমাত্র একজন ব্যক্তি উক্ত মবের দলনেতাকে টার্গেট করে ফায়ার করতে পারেন। তবে ফায়ার করার ক্ষেত্রে হাঁটু গেড়ে বসে কোমরের নিচে ফায়ার করে তাকে নিবৃত করার কথা। কিন্তু ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় অহিংস একটি আন্দোলনের উপর ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে বিনা উস্কানিতে হত্যার উদ্দেশ্যে এইম করে ফায়ার করা হয়েছে, যা আরওই এবং সশস্ত্র বাহিনীর মোতায়েন নির্দেশিকা পরিপন্থী। গুলি ছোড়া হয়েছে BD-08 রাইফেল ব্যবহার করে। বুলেটের গায়ে লেখা 762/39 মিলিমিটার। রাইফেলটি একটি যুদ্ধাস্ত্র এবং সাধারণ বিক্ষোভ দমনে যার ব্যবহার বেআইনি। ঘটনাস্থল থেকে 35টি গুলির খোসা সংগ্রহ করেন বাবু, যাকে প্রথম ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে মোবাইলে দৃশ্য রেকর্ড করছেন। একাধিক সেনা সদস্যের ইউনিফর্মে থাকা ইনসিগনিয়া দেখে এবং একাধিক সূত্রের তথ্য মতে এই সেনাদলটি 14 স্বাধীন ইঞ্জিনিয়ারিং কোরের অধীনে 21 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অংশ। এই ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গাজী আবদুল্লাহ আল রাজি। ভিডিও ফুটেজে একাধিকবার একজন মাস্ক পরা সেনা কর্মকর্তাকে গুলির নির্দেশ দিতে দেখা যায়। তার পায়ের বুট, ডান কাঁধে 3টি কলম ইত্যাদি দেখে একাধিক সেনা সূত্রের দাবি তিনি মেজর বা তার ওপরের র্যাঙ্কের কোনো কর্মকর্তা হয়ে থাকতে পারেন। এ বিষয়ে সেনা সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বক্তব্যের জন্য গাজী আবদুল্লাহ আল রাজির সঙ্গেও যোগাযোগ করা হয়, তিনিও নেত্র নিউজকে কোনো উত্তর দেননি।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সাইফুল হাসানকে হত্যার পরের 1 ঘন্টা সময়ের মধ্যে আরও অন্তত 3 জন ব্যক্তি সেনাবাহিনীর একই টিমের গুলিতে কুড়িল চৌরাস্তায় মারাত্মকভাবে আহত হন। একজন ছাত্রের পায়ে গুলি লাগছে, আর আরেকজন দৌড়াতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে মাথায় আঘাত পাইছিল। এই দুইটা কনফার্ম হয়েছি, কিন্তু ওই মুরব্বী লোক যে মারা গেছেন গুলি লেগে, এটা আমরা কনফার্ম করতে পারিনি। আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছে, ট্রেস আমি করতে পারিনি। তবে পরবর্তীতে তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা সম্ভব হয়নি।